আজকে তোমাদের যে বিষয়ে পড়াবো, যে টপিকস, সেটা হচ্ছে গ্যালিলিও। যিনি রচনা করেছেন এই প্রবন্ধটি, তিনিও একজন বিজ্ঞানী, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, এস.এন. বোস অর্থাৎ সত্যেন্দ্রনাথ বসু। এক বিজ্ঞানী আর এক বিজ্ঞানীকে নিয়ে লিখছেন। দুজনেই বিশ্ববিখ্যাত এক বিজ্ঞানী। আমরা গ্যালিলিও জানি, দূরবীন আবিষ্কার করেছিলেন, বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান, উপগ্রহ এই দূরবীনের সাহায্যে তিনি আবিষ্কার করেছেন। এস.এন. বোস অর্থাৎ সত্যেন্দ্রনাথ বসু, তিনিও বিজ্ঞানী, বিশ্ববিখ্যাত, এবং তারও কিছু সৃষ্টি বিশ্বজগতে আলোড়ন তৈরি করেছিল, যেমন প্লাঙ্ক সূত্র ও কোয়ান্টাম প্রকল্প গবেষণাপত্রটি বিজ্ঞান জগতে আলোড়ন তৈরি করে। তিনি বিশ্বাস করতেন বাংলা তথা মাতৃভাষার মাধ্যমে, আমাদের ক্ষেত্রে বাংলা, নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চা করা। আমাদের বাংলা ভাষাতেও বিজ্ঞান চর্চা যাতে হয়, বাংলা ভাষাতে তিনি তার চেষ্টা করেছেন, এবং এই উদ্দেশ্য নিয়ে তিনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠন করেছিলেন এবং একটা পত্রিকা প্রকাশ করেছিলেন, জ্ঞান ও বিজ্ঞান নামে। এছাড়াও আমাদের বাংলা সাহিত্যের পত্রিকা সবুজপত্র এবং পরিচয়, এর সাথেও তার, এই পত্রিকা দুটির সাথেও তাঁর ঘনিষ্ঠতা ছিল। সত্যেন্দ্রনাথ বসু একজন বিখ্যাত পদার্থ তত্ত্ববিদ। আমরা জানি যে তিনি এক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এবং অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী স্টুডেন্ট এস.এন. বোস। তিনি পদ্মভূষণ, দেশিকোত্তম উপাধিতে ভূষিত হয়েছিলেন। আমরা আজকে এই গ্যালিলিও প্রবন্ধটা থেকে জানব গ্যালিলিওর আবিষ্কার এবং গ্যালিলিওর জীবনের পরিণতি। গ্যালিলিও যখন বিজ্ঞান সাধনা করছেন, তখন ধর্মীয় সংস্কার দারুণভাবে সমাজকে আবদ্ধ করে রেখেছে। ধর্মের সাথে বিজ্ঞানের যুদ্ধ বরাবরের জন্য, কিন্তু ধর্ম কখনোই বিজ্ঞানকে থামিয়ে দিতে পারে না। ধর্ম পারেনি সূর্যকে টেবিলের উপর পৃথিবীকে রেখে সূর্যকে তার চারিদিকে ঘুরিয়ে দিতে। গ্যালিলিও কোপারনিকাসের বিশ্ববিন্যাস তত্ত্বকে বিশ্বাস করতেন, আর এই বিশ্বাসের জন্যই পোপের বিরাট ভূমিকা। বিভিন্ন লেখালেখির মাধ্যমে তিনি যে প্রমাণগুলো দিতে চেয়েছিলেন, সেগুলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের পরিপন্থী ছিল। সেই কারণে ধর্মীয় যে পোপ, বিশপ, যাজক, এদের বিরাট ভূমিকা। এর ফলস্বরূপ গ্যালিলিওকে অত্যন্ত কষ্ট সহ্য করতে হয়েছে। ইতালিতে জন্ম গ্যালিলিও। ছোট থেকেই ক্ষীণ শক্তি ছিল, মানে দৃষ্টিশক্তি ছিল ক্ষীণ। সেজন্য বেনেডিক্টিন মঠেতে তার যে শিক্ষা শুরু হয়েছিল,
সেই শিক্ষা থেকে নিয়ে চলে আসে তার বাবা। বাবা মারা যাওয়ার পর পারিবারিক জীবন অত্যন্ত জটিলতায় সৃষ্টি হয়, অর্থ কষ্টে পড়ে যায় গ্যালিলিও। সেই জন্য তাকে ছেলে পড়ানো থেকে তৎকালীন লেখালেখি এই সমস্ত মাধ্যমে তাকে রোজগার করতে হতো। পরিবারের অনেক সদস্য ছিল, এই সদস্যদের মুখের অন্ন জোগানোর জন্য তাকে অর্থের সন্ধান করতে হয়েছে বিভিন্নভাবে। তিনি দূরবীন আবিষ্কার করার সাথে সাথে ভেনিসে আরোহণ করে যায়, কারণ ওখানে জলযানে করে তখন ব্যবসা বাণিজ্য হতো, আর এবং সেই জলযানগুলি আক্রান্ত হতো জলদস্যুদের দ্বারা। সেই জন্য যদি দূরবীন থাকে তাহলে আগাম সতর্ক হওয়া যেতে পারে দস্যুদের হাত থেকে। এই জন্য দূরবীনের আবিষ্কারের সাথে সাথে দূরবীন যন্ত্র দেওয়ার এখন যেমন বিজ্ঞান সাধনা সেরকম ছিল না, তাই ধর্মীয় বা ধর্মের বিরাগভাজন হয়েছিল গ্যালিলিও। শেষ পরিণতি তার খুবই কষ্টের। যে মেয়েটি দেখভাল করতো গ্যালিলিওকে সে মারা যায়, তারপর যে তার বন্ধু সেও মারা যায়। বৃদ্ধ বয়সে প্রায় অন্ধ হতে বসেছিলেন, তাকে নজরবন্দি করে রাখা হয়, এমনকি নাকে খত দেওয়া করিয়েছিল তাকে। এইভাবে গ্যালিলিওর উপর অকথ্য অত্যাচার চলেছিল বিজ্ঞান সাধনা করতে গিয়ে। সে সমস্ত কথাগুলিকে সত্যেন্দ্রনাথ বসু তুলে ধরেছেন। কীভাবে দূরবীন আবিষ্কার করেছিলেন তার তথ্যও আছে, কীভাবে অর্থ সংগ্রহ করা যায়, কীভাবে সংসারকে প্রতিপালন করা যায়, এই গ্যালিলিও প্রবন্ধতে এশিয়ান বোস লিখে দিয়েছেন। যদিও অনেকদিন আগে 1564-তে জন্মগ্রহণ করেছিলেন, সুতরাং যতগুলি যে তথ্যগুলি পেয়েছিলেন এশিয়ান বোস, সেই তথ্যগুলিকে তিনি তুলে ধরেছেন। এখন আমরা গ্যালিলিও প্রবন্ধটা দেখব। প্রবন্ধ মানে হচ্ছে প্রকৃষ্টরূপে বন্ধ। লেখকের যুক্তি, তর্ক, মতামতগুলি যে রচনার মধ্যে বন্ধ অর্থাৎ বাঁধা থাকে সেটাই হচ্ছে প্রবন্ধ। এখানে লেখকের গ্যালিলিও সম্পর্কিত যে কথাগুলো সেগুলো এখন আমরা জানব। 1609 সালে ঘটল এক নতুন ব্যাপার। হল্যান্ডে একজন কাঠের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটি নলের দুপাশে চোখ রেখে দেখলেন দূরের জিনিস এভাবে বড় দেখায়, মনে হয় কাছে এগিয়ে এসেছে। আমরা এখন দূরবীন সম্পর্কে ওয়াকিবহাল, কিন্তু তখন তো আর দূরবীন কি সেরকম তো আবিষ্কার হয়নি। এটি সরু নলের মধ্যে একটা কাঁচকে রেখে হল্যান্ডের কোনো এক ব্যক্তি তিনি দেখলেন দূরের জিনিসটা কাছে দেখা যাচ্ছে। এই খবর পৌঁছালো বিজ্ঞান সাধক গ্যালিলিওর কাছে। সঙ্গে সঙ্গে তিনি কাগজে প্ল্যান আঁকতে শুরু করলেন, আলোর রেখাপথের বিষয় বিচার করতে চাইলেন এবং তিনি শীঘ্রই এই সমস্যার সমাধান করে ফেললেন। তিনি তৈরি করতে পারলেন দূরবীন, এবং যে দূরবীনটি তিনি তৈরি করলেন সেটি আরও শক্তিশালী হলো এবং আরও ভালো হলো। হল্যান্ডের লোকটি দেখেছিলেন সব উল্টো তাঁর দূরবীনে। গ্যালিলিও তৈরি করলেন যে যন্ত্র তার সাহায্যে সব জিনিস যথারীতি অবস্থিত দেখায়, যেখানে যেখানে অবস্থান করছে সেই অবস্থান অনুযায়ী দৃশ্যায়িত হয়, উল্টো পাল্টা হয় না। ভেনিসের কর্তৃপক্ষের কাছে তার এতে কদর বেড়ে যায়। একটু আগেই বললাম
ইতালির ভেনিস শহর ব্যবসার জন্য বিখ্যাত। জলযানে করে ব্যবসাপাতি হতো এবং এই জলযানগুলি জলদস্যুদের দ্বারা আক্রান্ত হতো বলে তাদের বিশেষ প্রয়োজন ছিল এই দূরবীনের সাহায্যে যদি দূরের জলদস্যুদের অবস্থান চিহ্নিত করা যায় তাহলে এরা সতর্ক হয়ে যেতে পারে। তাই ভেনিসে এই গ্যালিলিও আবিষ্কৃত দূরবীনটি কদর বেড়ে গেল। সমুদ্রপথে ভেনিসের নৌবাহিনী তখন ঘুরে বেড়ায়, নানা দেশ থেকে পণ্য সংগ্রহ করে এনে ইউরোপের নানা স্থানে বেচাকেনা করে। বাণিজ্যে বসতি লক্ষ্মী, এর একটা প্রভাব। বাণিজ্যে বসতি লক্ষ্মী, বাণিজ্য করলে লক্ষ্মী আসে, লক্ষ্মী বাস করে বাণিজ্যের মধ্যে। রূপকথা স্বপ্নপুরীর মতো তখন ভেনিস শহরের সম্পদ। আমরা রূপকথাতে যে স্বপ্নপুরী, ভেনিস শহরে সেরকম সম্পদ ছিল। মধ্যে মধ্যে এর নৌবহরকে শত্রুপক্ষের আক্রমণ থেকে আত্মরক্ষা করতে হতো। মাঝে মাঝে যে নৌবহরের দ্বারা ব্যবসা বাণিজ্য চালাতো সেই নৌবহরগুলি শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করতে হতো। আগে থেকে যদি শত্রুকে দেখা যায় তাহলে যুদ্ধের প্রস্তুতি যথাসময়ে করা সম্ভব হয়। তাই কর্তৃপক্ষ ভাবলেন এই দূরবীন সব জাহাজেই বসাতে হবে। তাহলে প্রত্যেকটা পণ্যবাহী জাহাজে যদি দূরবীন বসানো যায় তাহলে জলদস্যুদের আক্রমণের আগেই পণ্যবাহী জাহাজের প্রহরীরা প্রস্তুত হয়ে পড়তে পারে। সেই জন্য ভেনিসের ব্যবসায়ীরা চিন্তা করল যে সব নৌবহরে দূরবীন লাগানো। সেখান থেকে প্রচুর দূরবীন বিক্রি হতে লাগলো। গ্যালিলিও তৈরির সঙ্গে সঙ্গে যন্ত্রের নানা উন্নতি হলো। গ্যালিলিও তৈরি করতে করতে যত দূরবীন তৈরি করছে তত আরও শক্তিশালী এবং আরও ভালো করতে লাগলো, আরও তীক্ষ্ণ হলো, আগের চেয়ে আরও শক্তিশালী হলো এই দূরবীনগুলো। এবার গ্যালিলিও পেলেন হাতের কাছে বিশ্ব সমীক্ষার এক প্রধান যন্ত্র। এই যে বিশ্ববিন্যাস, পোপ বা ধর্মের লোকেরা বিশ্বাস করত পৃথিবী স্থির, সূর্য তার চারপাশে ঘুরছে। কিন্তু কোপার্নিকাস বলেছিলেন সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এই কথা বলার সাথে সাথে দেশান্তরিত হতে হয়েছিল কোপার্নিকাসকে। ধর্মীয় লোকরা মনে করেছিল যে ধর্মীয় আঘাত দিচ্ছে। গ্যালিলিও রাজি হয়ে গেলেন। বাড়ি হয়ে গেল ফ্যাক্টরি, কারুশালা মানে হচ্ছে কারখানা। গ্যালিলিওর বাড়িটায় কারখানাতে পরিণত হলো দূরবীন সাপ্লাই দেওয়ার জন্য। সেখান থেকে প্রচুর দূরবীন বিক্রি হতে লাগলো। গ্যালিলিওর কাছ থেকে প্রচুর দূরবীন বিক্রি হতে লাগলো। তৈরির সঙ্গে সঙ্গে যন্ত্রের নানা উন্নতি হলো। এই নতুন দূরবীনগুলি আরও শক্তিশালী হলো। এবার গ্যালিলিও পেলেন এটা। আকাশের দিকে তাকিয়ে গ্যালিলিও অনেক দৃশ্য দেখলেন। তার আগে এইসব মানুষের কল্পনার অতীত ছিল। গ্যালিলিও দূরবীনের আবিষ্কার করার সাথে সাথে তিনি বিশ্ব সমীক্ষার এক প্রধান যন্ত্রযান পেয়ে গেলেন এই দূরবীনের মাধ্যমে। চাঁদের পাহাড় ছায়াপথে লক্ষ লক্ষ তারা সমাবেশ চোখে ধরা পড়ল এই দূরবীনের সাহায্যে। আবার এলো নতুন নতুন উপগ্রহের খবর। আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে একটিমাত্র চন্দ্রমা, আমাদের পৃথিবীর একটিমাত্র উপগ্রহ, সেটা হচ্ছে চাঁদ। এবং এই চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। এগুলো গ্যালিলিও দূরবীনের সাহায্যে আবিষ্কার করতে পারলেন। গ্যালিলিও দেখলেন বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ ঘুরছে। তখনকার দিনে ধার্মিক পণ্ডিতরা এসব বিশ্বাস করতে চাইলেন না। তাহলে গ্যালিলিও কী আবিষ্কার করলো? চাঁদের পাহাড় আবিষ্কার করলো, ছায়াপথে লক্ষ লক্ষ তারা সমাবেশ দূরবীনের সাহায্যে আবিষ্কার করলো। আমাদের পৃথিবীর একটিমাত্র উপগ্রহ চাঁদ, সেটা আবিষ্কার করলো। এবং বৃহস্পতির 4টি উপগ্রহ ঘুরছে বৃহস্পতিকে কেন্দ্র করে, এটা আবিষ্কার করলো। যদিও এখন বৃহস্পতির অনেকগুলো উপগ্রহ। তখনকার দিনে ধার্মিক পণ্ডিত এসব বিশ্বাস করতে চাইলেন না। তারা ভাবলেন এভাবে কোপার্নিকাসের বিশ্ববিন্যাসের সপক্ষে যুক্তি সংগ্রহ করে গ্যালিলিও অন্যায় করছেন। তারা বিশ্ববিন্যাসের যে সূত্র কোপার্নিকাস দিয়ে গিয়েছিলেন সেটাকেই সাপোর্ট করছে বলে মনে করলেন ধর্মীয় লোকেরা।
এবং এটা করাতে গ্যালিলিও যে অন্যায় করছে এটাই মনে করতে থাকে ধর্মীয় লোকরা। তারা ভাবলেন যে দূরবীনের মধ্যে কোনো জাদু বলে বৃহস্পতি চাঁদে ছবি পড়ছে, যা চোখে দেখা যায় না। ওরা মনে করলো যন্ত্রের কারসাজি, এই যন্ত্রের সাহায্যেতেই এই বৃহস্পতির চাঁদ এগুলো সব চোখে ধরা পড়ছে। দূরবীনের মধ্যে কোনো জাদু বলে তার যন্ত্রে প্রতিপন্ন হলে সেটা যন্ত্রেরই কারসাজি। এই যন্ত্রের দ্বারা যদি বৃহস্পতিকে দেখা যায়, বৃহস্পতির চারটে উপগ্রহ দেখা যায়, চাঁদকে দেখা যায়, এগুলো যন্ত্রেরই কারসাজি, এগুলো ভৌতিক বলে মনে করত তৎকালীন পোপ বা খ্রিস্টান ধর্মীয়রা। ধার্মিকেরা মত পরিবর্তন করলেন না, পাছে তাদের ধর্মবিশ্বাস চলে যায়, এই ভয়ে দূরবীনের ভিতর দিয়ে দেখতেও চাইলেন না। ধার্মিকেরা মত পরিবর্তন করলো না। গ্যালিলিও যে আবিষ্কার করলো এবং হাতে কলমে সে প্রমাণ দিল, এই প্রমাণের তোয়াক্কাই করলো না। কারণ ধর্ম ব্যবসায়ীরা যেভাবে সাধারণ মানুষের কাছে ধর্মের খাজনা তুলে, তাতে করে যদি এই বিশ্বাসটা চলে যায় তাহলে মানুষ তাদের সম্মান করবে না বা মানবে না, এই ভেবে তারা গ্যালিলিও দূরবীনে চোখ রাখল। এই ভয় দূরবীনে দেখতে চান না। এতে গ্যালিলিওর আমোদ লাগলো। গ্যালিলিওর আমোদ এই কারণেই লাগলো যে তার দূরবীনেতে চোখ রাখতে ভয় পাচ্ছে ধর্মীয় লোকেরা। গ্যালিলিওর কাছে একটা হাসির ব্যাপার হয়ে উঠল যে বিজ্ঞান প্রমাণ করছে গ্রহ উপগ্রহের, সেক্ষেত্রে ধর্মীয় লোকেরা সেটাকে বিশ্বাস করতে পারছে না। আর বিশ্বাস যদিও করে থাকে তাদের ধর্মীয় আনুকূল্য নষ্ট হয়ে যাবে, এই জন্য তারা গ্যালিলিওর মতবাদকে বিশ্বাস করতে চাইবে না। গ্যালিলিওর নাম এখন দেশে দেশে অভিনন্দিত হচ্ছে। ভেনিসের রাজ্য সরকারের কাছ থেকে অর্থ পাচ্ছেন প্রচুর, তবে এত কাজের মধ্যে বিজ্ঞানীর অবসর মিলে না। এতই কাজ করতে হচ্ছে যে বিজ্ঞানীর অবসর মিলছে না, অথচ মাথার মধ্যে নতুন নতুন কথা ভেসে উঠছে, নানা বিষয়ে অনুসন্ধান করতে চান, কিন্তু সময় পান না। যে একাগ্র মনে এইসব বিষয় ভাবতে পারেন। শেষে 1610 সালে শরৎকালে তাস্কানির নতুন গ্র্যান্ডিউক নিজের পুরনো গুরুকে আশ্রয় দেন। গ্যালিলিও এমনই একটা আশ্রয় খুঁজছিল যাতে করে অর্থ উপার্জন হয়, আবার বিজ্ঞান সাধনাও করা যেতে পারে। অর্থ উপার্জনের জন্য তাকে দূরবীনগুলোকে সৃষ্টি করতে হচ্ছে। ও তো ফর্মুলাটা দিয়ে দিল, দূরবীনগুলো আলাদা লোক তৈরি করলে আর গ্যালিলিওর এই সময়টা ব্যয় হতো না, কিন্তু গ্যালিলিওকেই তৈরি করতে হচ্ছে। তাই তাস্কানির নতুন গ্র্যান্ডিউক নিজের পুরনো গুরুকে আশ্রয় দিলেন। এই পুরনো গুরুকে আশ্রয় দিল তাস্কানির ডিউক মাস্টারমশাই ছিলেন, ডিউকের মাস্টারমশাই ছিলেন গ্যালিলিও, তাই গুরু বলা হয়েছে। 1000 স্কুদি মাইনে প্রতি বছর, 1000 স্কুদি। তাছাড়া রাজপণ্ডিত ও দার্শনিক হিসাবে স্বর্ণপদে ভূষিত হলেন তিনি রাজপণ্ডিত এবং দার্শনিক হিসাবে স্বর্ণপদকে ভূষিত হলেন। পারোয়া ছিলেন ফ্লোরেন্সে, গেলেন গ্যালিলিও। ফ্লোরেন্স গ্যালিলিওর একটি পছন্দের শহর, তাই পারোয়া ছিলেন ফ্লোরেন্সে চলে গেলেন তিনি। এবার বিজ্ঞান সাহেবের প্রচুর অবসর মিলল, কারণ অর্থ উপার্জনের যে ভূতটা তার ঘাড়ে চেপে বসেছিল সেটা এখন গেল, কারণ নতুন নিয়োগ গ্যালিলিওকে সংসার চালানোর পয়সা দিতে লাগলো। তবে যেসব নতুন কথা বললেন, বিশেষ করে জ্যোতিষের বিষয়, তাতে ইউরোপের পণ্ডিতমণ্ডলী হইচই বেঁধে গেল, অনেকে তার বিরোধিতা করতে লাগলেন। তাছাড়া আর এক কারণে তার সব আবিষ্কার ও মতামত শুধু পণ্ডিত মহলের সীমাবদ্ধ রইল না, শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালিলিও ধরলেন নতুন পন্থা। এই নতুন নতুন যে আবিষ্কার করছে, এই আবিষ্কারের কথাগুলি জনসাধারণের কাছে তুলে ধরতে চাইলেন গ্যালিলিও, কিন্তু সবাই তো আর ইংরেজি জানে না, সেই জন্য তিনি এক নতুন পন্থা ধরলেন।
পণ্ডিত মহলে চালু ল্যাটিন ছেড়ে লিখতে শুরু করলেন নিজেরই আবিষ্কার ও মতবাদ ইতালিয়ান ভাষায়। তাহলে ইতালিয়ান ভাষায় লিখলে কী হবে? যত মানুষের কাছে পৌঁছবে সেটা ইংরেজি ভাষায় লিখলে হবে না। ইতালির মধ্যে যাদের অক্ষর পরিচয় হয়েছে সেই লোকই যাতে পড়তে পারে, মানে অক্ষর পরিচয় হলেই পড়তে পারবে এমন লোকের কাছে এই তাঁর বিজ্ঞান সাধনাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি ইতালিয়ান ভাষাতে লেখালেখি করতে শুরু করলেন। আজকে পর্যন্ত